হাই ফ্রেন্ডস, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল ব্লগটা শুরু করছি। এদিকে বাড়ির কাজ তো চলছিল, আজকে হচ্ছে কলম তোলা হবে। কলম তোলা শুরু হয়েছে আজ থেকে। তো আজ আবার হচ্ছে যাব গাড়ি সার্ভিসিং করতে। বোনের বিয়ে আছে, তো গাড়ি সার্ভিসিংয়ের ডেট ছিল আরও দুদিন পরে, কিন্তু আজই চলে যাচ্ছি কারণ বিয়েতে চলে যাব, সেই জন্য সার্ভিসিংটা করে নিয়েই আসি। তো প্রথমে এই যে শোরুমে চলে আসলাম। শোরুমে এসে কিন্তু নাম এন্ট্রি করতে হবে। আর প্রথম যে দুবার সার্ভিসিং করতে গিয়েছি, সারা দিন পার হয়ে গেছে। এখন সেখানে দুইবার যাওয়ার পরে একটা অভিজ্ঞতা হয়েছে যে 10টার মধ্যে শোরুমে পৌঁছে গেলে তাহলে হচ্ছে তাড়াতাড়ি সার্ভিসিং করা হয়ে যাবে। আজকে 10:30টার সময় কিন্তু পৌঁছে গেছি। এই যে দেখো আমার গাড়িটা রেখে আমি কিন্তু উপরে উঠে যাচ্ছি, আর এরা কিন্তু গাড়িটা ধোয়ার জন্য হচ্ছে নিয়ে যাচ্ছে। ইয়াম্মা শোরুম থেকে হচ্ছে আমি গাড়িটা নিয়েছিলাম। ইয়াম্মা শোরুমে গিয়ে গেটম্যানের কাছে নামটা এন্ট্রি করে দিয়েছি। 2 নাম্বারে আমার হচ্ছে গাড়িটার নাম ছিল। তো তারপরে দেখো আমি তো এখানে এসে বইটা জমা দিয়েছি। বই জমা দিয়ে কী কী খারাপ হয়েছে মোটামুটি বলেছি। আমরা তো মেয়ে মানুষ, মেয়েরা অত কিছু ভালোভাবে বুঝি না। তো যেটুকু সমস্যা মনে হয়েছিল সেটুকুই বলেছি। এটা হচ্ছে 4র্থবারের জন্য ফ্রি সার্ভিসিং, এবার হয়ে গেলে হয়ে যাবে। নামে ফ্রি, এটা কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিসিং ওরা বলে 4টা, কিন্তু প্রত্যেকটা সার্ভিসিংয়ে কিন্তু টাকা লাগে। ফ্রি হলেও কিন্তু টাকা লাগে। শুধু ফ্রি বলতে মিস্ত্রির যে চার্জটা সেটা আর কি ফ্রিতে নেয় না। তো যাই হোক, আমি তো আগে জানতাম না, আমি ভাবতাম যে ফ্রি সার্ভিসিং মানে একদম ফ্রি। তো গতকাল হচ্ছে শোরুম থেকে ফোন করেছিল, বলেছিল এটাই হচ্ছে তোমার গাড়ির শেষ ফ্রি সার্ভিসিং। আমি তখন বলেই দিয়েছিলাম ফ্রি সার্ভিসিং আবার কি, প্রতিবারই তো টাকা নেন, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তখন আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিল যে মিস্ত্রি খরচটা শুধু লাগে না, আর কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু দিতে হয় আর কি, সেই টাকাটা হচ্ছে দিতে হয়। তো যাই হোক, যেটা যেটা খারাপ টারাপ হয়েছে আর কি একটু বলে দিলাম। যেমন আমার গাড়িটা ভাইব্রেশন হতো ব্রেক চাপলে, তো সেটা বলে দিয়েছি। সেই মতোই ওরা কিন্তু ঠিকঠাক করছে, আর আমি হচ্ছে ওখানে ওয়েট রুমে বসে ওয়েট করছিলাম। আর বসে বসে সেখানে একটা ভিডিও এডিটিং করছিলাম আর কি, যেন সময়টা কাটে। তো যেহেতু এবারে শেষ সার্ভিসিংয়ে মানে ফ্রি শেষ সার্ভিসিংয়ে 10টার মধ্যে ঢুকে গেছি, তাই 2য় নাম্বারে আমার গাড়িটা ছিল। তো 4-5টা গাড়ি কিন্তু একসাথে ওরা হচ্ছে ঠিকঠাক করে, দেখতেই পাচ্ছ ওই যে লাইনকে লাইন। তো তার মধ্যে আমার স্কুটিটা হচ্ছে তো পুরো 4জনকে একসাথে হচ্ছে গাড়িটা দেবে ঠিকঠাক করতে। দেখো কী কী পাল্টাচ্ছে। তো প্রথম দিন যেদিন সার্ভিসিংয়ে গিয়েছিলাম ভয় পেয়ে গেছিলাম, এই আরে বাবা গাড়ি চাক্কা ঠাক্কা সব খুলে দিচ্ছে। আবার দেখি না, সব খুলে দিয়ে সব কিছু ক্লিন করে কোনটা খারাপ হয়েছে কোনটা খারাপ হয়নি সেটা বুঝে শুনে হচ্ছে পাল্টে দিচ্ছি। তো যাই হোক, 3য়বার সার্ভিসিংয়ে তেমন একটা আমার পছন্দ হয়নি ইয়াম্মা শোরুমের সার্ভিসিংটা, তবে 4র্থবারে কিন্তু ভালোই পছন্দ হয়েছে। একদম ঠিকঠাক আমার মনের মতো করে কিন্তু গাড়িটাকে ঠিক করে দিয়েছে, সেই জন্য 4র্থবারের সার্ভিসিংটা কিন্তু ভালোই লেগেছে। তো যাই হোক, তোমরা চাইলে ইয়াম্মা শোরুম থেকে গাড়ি কিনতে পারো, কিন্তু সার্ভিসিং ভালোই হয়, খারাপ হয় না। আর গাড়িটাও ভালোই চলছে আর কি। তো যাই হোক, তো অয়েলটা নাকি একটু বেশি করে যাচ্ছিলো, মাইলেজ কম দিচ্ছিলো, সেটাও বলে দিয়েছি। এখন ওরা ঠিকঠাক করে দিয়েছে। মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, যে রাধে সে চুলও বাঁধে, ঘরেও সামলায় বাইরেও সামলায়। তো দেখতেই পাচ্ছ, আমিও কিন্তু নিজের গাড়ি নিজেই সার্ভিসিং করতে চলে এসেছি সাহস করে। কিছুই না, খালি একটু সাহসের ব্যাপার। 1-2বার গেলে নিজেই দেখে স্মার্ট হয়ে যাবে, মনেই হবে না যে তুমি পারবে না, সব পারবে। ওই জন্য দেখো নিজে নিজে কিন্তু ঠিকঠাক হয়তো বলতে পারিনি কোনটা খারাপ হয়েছে না হয়েছে। যাই হোক, যেমনই হোক ভালোই সার্ভিসিং হয়েছে। আমার গাড়ি কিন্তু সার্ভিসিং করা হয়ে গেল। দেখো গাড়ি নিচে চলে এসেছে। এবার হচ্ছে আজকে আবার ছিল ধোয়া পরীক্ষা করতে হবে। 1 বছর হয়ে গেছে গাড়িটা কেনার। 1 বছরের মধ্যে কিন্তু ধোয়াটা পরীক্ষা করিয়ে একটা যে কাগজ হয় সেই কাগজটা রেখে দিতে হয়, না হলে কিন্তু আবার পুলিশ যদি ধরে না, ধোয়া পরীক্ষার যদি সার্টিফিকেটটা না থাকে তাহলে কিন্তু ফাইন হবে 3000 টাকা।
ওই জন্য ধোঁয়াটাও কিন্তু পরীক্ষা করে নেবো বাইরে বেরিয়ে। আর বাইরে বেরোতে গেটের কাছে ছিল দুটা কুকুর, কুকুর দুটো এত গেঁড়ো গেছিলো দেখে কিন্তু একটু ভয় হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, শেষমেশ গাড়িটাকে ভালোভাবে সার্ভিসিং করিয়ে ঠিকঠাক করিয়ে ধোঁয়া পরীক্ষা করে তারপরে হচ্ছে বাড়ি ফিরে এসেছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দিদির রান্নাঘর চ্যানেলের জন্য একটা ভিডিও করব বলে কিন্তু বসে গেছি। আর আজকে বানাবো হচ্ছে জলপাইয়ের চাটনি। হ্যাঁ, জলপাইয়ের চাটনি বানানোর জন্য জলপাই, কাজু, কিশমিশ নিয়ে নিয়েছি। তো চাটনিটা বানিয়েছি, দারুণ খেতে হয়েছিল। তো এই জলপাইয়ের চাটনির রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে দিদির রান্নাঘর চ্যানেলটা দেখতে পারো, অলরেডি শেয়ার করে দিয়েছি। শুধু এই জলপাইয়ের চাটনিটা, এখন তো ঠান্ডার সময়, শুধু চাটনি না, এখন তো ঠান্ডার সময় সব রকমের পিঠার রেসিপিও কিন্তু দেওয়া আছে। চিতই পিঠা, মালপোয়া পিঠা, পুলি পিঠা, দুধ পুলি পিঠা, সাজের পিঠা, সব পিঠার রেসিপিও দেখতে পারো। তার সঙ্গে মাটির উনুন তৈরির পদ্ধতিও কিন্তু দেওয়া আছে। তো যাই হোক, আচার টাচার শেষ করে 200 গ্রাম বন্ধুরা, জলপাইয়ের জন্য আজ কিন্তু 300 তোমাদের গ্রাম সঙ্গে চিনি দিয়ে শেয়ার করেছি দিচ্ছি। একজন মেয়ে হয়েও কিভাবে তোমরা নিজেদের গাড়ি বা বাড়ির কারো গাড়ি সার্ভিসিং করে নিয়ে আসতে পারো নির্ভয়ে। তো তার উপরই ব্লগ ভিডিওটা শেয়ার করেছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।